অলকা তড়িৎ খাট থেকে নিচে নামেন। শ্যামা উঠে গোলুকে ক্যারেট থেকে তুলে কোলে নেয়। অলকা শাড়ির আঁচলে মাথা ঢেকে হারিকেন হাতে তুলে নেয়। শ্যামার উদ্দেশ্যে বলে, এইখানেই থাক, আমি আইতাছি। শ্যামা মাথা নাড়ায়। অলকা হারিকেন হাতে ঘর থেকে বেরিয়ে যান। ঘরে এখন পুরোপুরি অন্ধকার। শ্যামা গোলুকে শক্ত করে জড়িয়ে ধরে আরো গুটিয়ে বসে। অলকা বাইরে বেরিয়ে খিড়কি খুলে দেন। একসাথে কয়েকজন পুরুষ নজরে আসে তার। সবার হাতে বড় বড় বৈদ্যুতিক লাইটের আলোয় চোখ পিটপিট করে তাকান অলকা। সবার মাঝে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে অলকা মাথা নুয়ে সালাম দেন। উত্তরে ব্যক্তিটি ঠান্ডা কণ্ঠে বলেন, আমি আপনার বয়সে অনেক ছোট হব, এইভাবে অভিবাদন জানানোর কোনো প্রয়োজন নেই। অলকা মাথা তুলে নিচু স্বরে বলেন। ভেতরে আইছেন ছোট জমিদার? অলকা আগে আগে এগিয়ে যান। পেছন পেছন এগিয়ে যায় বাদবাকিরা। এদিক ওদিক চোখ বুলিয়ে বাড়িটা ভালো করে নজর ঘুরিয়ে দেখে নেয় সবাই। অলকা বারান্দায় চেয়ার পেতে বসতে দেন সবাইকে। নিচু স্বরে বলেন, আপনার ঘরে কই যে বইতে দেই, বহেন ছোট জমিদার। লোকটি আবারও ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, এত ব্যস্ত হবেন না, আমরা বসতে আসেনি। হঠাৎ আমগোর মতো এই গরিবের বাড়িতে কি মনে কইরা আইলেন ছোট জমিদার? আমি সংগ্রাম জোয়ারদার। আমাকে বারবার ছোট জমিদার বলবেন না, আমার নাম ধরে ডাকতে পারেন আপনি। আমাকে আপনি করে বলারও কোনো প্রয়োজন নেই। আপনি আমার মায়ের মতোই হবেন, আমাকে ছেলে হিসেবে নাম ধরেই ডাকতে পারেন। অলকা স্মিত হাসেন। পাশের বাড়ির বিদ্যুতের আলো ভেসে আসছে উঠানে। এখানেও সবার হাতে লাইট আছে। অলকা একবার ঘরের দিকে তাকান। ঘরে পুরো অন্ধকার। শ্যামা একা আছে। অলকা সংগ্রামের দিকে তাকিয়ে মুখে হাসি রেখে বলে, তোমরা বহো বাবা, আমার মাইয়াটা অন্ধকার ঘরে একলা আছে, আমি ওরে গিয়া হারিকেনটা দিয়ে আসি। কথাটা বলেই অলকা ঘুরে দাঁড়ান ঘরে যাওয়ার জন্য। তিনি পা বাড়ানোর আগে শ্যামা হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। গোলুকে কোলে নিয়ে অন্ধকারে টাল সামলাতে না পেরে দরজায় হোঁচট খেয়ে সামনে বারান্দা থেকে নিচে ছিটকে পড়ে। মুখে মৃদু চিৎকার দিয়ে ওঠে শ্যামা। শ্যামা মাটিতে পড়ার আগে দুটো হাতের বাঁধনে আটকে পড়েও। শ্যামার ফিনফিনে পাতলা শরীর কারোর হাতের মালিকানায় বন্দী হয়ে যায়। শ্যামা চোখ মুখ খিসে এক হাতে গোলুকে আঁকড়ে ধরে, অন্য হাতে কারোর পাঞ্জাবি খামচে ধরে। অলকা ভয়ে উঁচু গলায় ডেকে ওঠেন, শ্যামা। অলকার ডাকে পরিস্থিতি ধ্যানে আসতেই শ্যামা ছিটকে সরে যায়। সামনের ব্যক্তিকে দেখার আগেই পায়ের আঙ্গুলে ব্যথা অনুভব হতেই আবারও চোখ মুখ খিসে বারান্দায় ধপ করে বসে পড়ে। মাথায় হাত খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে খুলে যায় শ্যামার। লম্বা ঘন চুলগুলো আছড়ে পড়ে মাটিতে। শ্যামার মুখ ঢেকে যায় চুলে। গোলুকে পাশে রেখে পা উঠিয়ে বারান্দায় রাখে। ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুল হোঁচট খেয়ে পুরো থেতলে গেছে। ব্যথায় আম্মা বলে কুকিয়ে ওঠে শ্যামা। অলকা হুড়মুড়িয়ে মেয়ের পাশে বসেন। হারিকেনের আলোয় দেখেন পাটা আঙ্গুল থেতলে রক্ত গলগলিয়ে বেরিয়ে আসছে। শ্যামা হাত দিয়ে পা চেপে ধরে রক্ত আটকায়। অলকা ব্যস্ত কণ্ঠে বলেন, দেখা হাঁটবি না শ্যামা, আমি তো আলো লইয়া ঘরেই যাইতেছিলাম, তুই এমন হুড়মুড় কইরা বাইরে আইতে গেলি কেন? দেখ তো এখন পাটার কি অবস্থা। শ্যামা জড়ানো কণ্ঠে বলে, কিছু হয় নাই আম্মা, অস্থির হইও না। কথাটা বলেই চকিতে পেছন ফিরে তাকায় শ্যামা। তখন সে কার গায়ে হুমড়ি খেয়ে পড়ল। পেছনে তাকাতেই পিলে চমকে যায় শ্যামার। বুকটা কেঁপে ওঠে। পায়ের ব্যথা ভুলে যায় সে। সেই দিনের জঙ্গলে দেখা সেই ছোট জমিদার। সেই দিনের মতোই সাদা পাঞ্জাবি পাজামা পরনে, পাঞ্জাবির উপরে সাদা শাল জড়ানো। পেছনে হাত গুটিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আবছা অন্ধকারেও তার উজ্জ্বল মুখশ্রী পরিষ্কার বোঝা যাচ্ছে। তার পাশে লুঙ্গি ফতুয়া পরা বেশ কয়েকজন লোক, তাদের হাতে সেই দিনের মতোই লাঠি। শ্যামা লাফিয়ে উঠে দাঁড়ায়। আচমকা দাঁড়াতেই পায়ের ব্যথা আবারও চিনচিন করে ওঠে। চোখ খিচে আবারও গুঙিয়ে উঠে মাটিতে বসে পড়ে শ্যামা। অলকা সব ভুলে হারিকেন হাতে দৌড়ে যান ঘরের পেছনে। ঘরের পেছনে শ্যামার করা একটা ছোট্ট বাগান আছে। শ্যামা বেশ কিছু ফুলের চারা লাগিয়েছে সেখানে। রোজ রোজ যত্ন করে সেগুলোর। সেখানে গাঁদা ফুলের গাছও আছে। গাঁদা ফুলের গাছের পাতা রক্ত বন্ধ করতে কার্যকরী ঔষধি। অলকা যেতেই সংগ্রাম পাশে থাকা লাঠিয়ালদের ইশারা করতেই ওরা দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। সংগ্রাম শ্যামার দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলে,
শরীর থেকে রক্ত ঝরানো কোনো সাধারণ সমস্যা নয় মেয়ে। শরীরে 1 ফোঁটা রক্ত তৈরিতে 70 দিন সময় লাগে, আর তুমি 1 মুহূর্তেই 100 ফোঁটা রক্ত ঝরালে। শ্যামা কেঁপে ওঠে, শরীরে শিহরণ খেলে যায়। চাদরটাও ঘরে রেখে এসেছে। শরীরে এখন উষ্ণ কোনো কাপড় নেই। ঠান্ডার পুরুষালী নিরেট কণ্ঠে নড়ে ওঠে শ্যামার ফিনফিনে পাতলা দেহ। শ্যামা আর চোখে একবার তাকায় সংগ্রামীর দিকে। তড়িঘড়ি করে চোখ সরিয়ে শুষ্ক ঢোক গেলে শ্যামা। অলকা ঘরের পেছন থেকে দৌড়ে আসেন। গাধার পাতা ডোলে শ্যামার ক্ষততে লাগিয়ে দিতেও চিনচিনে ব্যথা শ্যামার মস্তিষ্কে গিয়ে আঘাত করে। অলকার সাথে সাথে ফু দিয়ে কাপড় বেঁধে দেন শ্যামার পায়ে। শ্যামা কোনো রকমে এক পায়ে ভর করে দাঁড়ায়। সংগ্রাম এখনও হারিকেনের হলদে আলোয় এলোমেলো কেশি শ্যামার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্যামা চুলগুলো হাত খোপা করে নেয়, ওড়নাটা টেনে নেয় মাথায়। বারান্দায় গোলুর দিকে তাকায়, অমনি আটকে ওঠে। গোলু নেই সেখানে। শ্যামা চঞ্চল চোখ ফিরিয়ে আশেপাশে তাকায়। অলকা মেয়েকে দেখে বলেন। কি খুঁজতাছস? শ্যামা ক্ষীণস্বরে কাপা গলায় বলে। গোলু। অলকা এদিক ওদিক তাকান। সংগ্রামের পায়ের কাছে গুটিয়ে বসে আছে গোলু। অলকার নজর বুঝে শ্যামা সংগ্রামের পায়ের দিকে তাকায়। গোলুকে দেখে একবার করুণ চোখে সংগ্রামের দিকে তাকায়। সংগ্রাম শ্যামার দিক থেকে চোখ ফিরিয়ে নিজের পায়ের দিকে তাকায়। পায়ের কাছে গুটিসুটি মেরে বসে আছে একটা সাদা খরগোশ। এটাকে চিনতে অসুবিধা হয় না সংগ্রামের। সংগ্রাম আবারও সরু দৃষ্টিপাত করে শ্যামার দিকে। শ্যামা কিছু না ভেবে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায়। সংগ্রামের পায়ের কাছ থেকে গোলুকে উঠিয়ে কোলে নেয়। কোনো রকমে পা বাড়িয়ে বারান্দায় উঠে ঘরের দিকে পা বাড়ায়, আর কোনো দিকে তাকায় না। শ্যামা যতক্ষণ না ঘরের ভেতর ঢুকে পড়ে ততক্ষণ অবধি সংগ্রাম স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামার দিকে। অলকা শ্যামার দিক থেকে চোখ সরিয়ে সংগ্রামের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে। ক্ষমা করে দিও বাবা, তোমরা বহু না, খাড়াই আসো কেন? বসতে হবে না, যে দরকারে আসা সেটা বলি। অলকা কণ্ঠ খাদে নামিয়ে বলেন। আমাগো বাড়ি এত রাইতে এই ঠান্ডার মধ্যে কি দরকারে আইছো বাবা? সংগ্রাম খানিক চুপ থাকে, কথা গুছিয়ে বলে। কালামতের জমিদার বাড়িতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার ভাইপোর মুখে ভাত কাল। সব আড়ত থেকে কাল ভোরেই মাছ যাবে আমাদের বাড়িতে। মাধবপুর আড়তের দায়িত্ব মোখলেস চাচার উপর। ভোরের আলো ফোটার আগে যেন সব মাছ জমিদার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এটাই জানাতে এসেছিলাম। অলকা বলেন। কিন্তু উনি তো বাড়িতে নাই বাবা, জমিদার বাড়িতে মাছ পৌঁছানো লাগবো। হ্যাঁ লাইগাই হয়তো আইজ বাড়ির আহে নাই। সংগ্রাম অলকার থেকে চোখ সরিয়ে দরজার পানিয়ে তাকায়। অমনি দরজা থেকে সরে যায় শ্যামা। এতক্ষণ দরজা থেকে মাথা বাড়িয়ে একটু উকি দিয়ে বাইরের পরিস্থিতি দেখছিল শ্যামা। শ্যামাকে দরজা থেকে সরে যেতে দেখে আপনা আপনি একটু হেসে ওঠে সংগ্রাম, তবে অন্ধকারে মিলিয়ে যায় ওই হাসি। সংগ্রাম বলে। তাহলে আমি আসি। এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। সিসি বাবা, এইসব কেন কইতাছো? বিরক্ত হমু কেন? আমার জন্য হয়তো আপনার মেয়ের পা কেটে গেল, যত্ন নেবেন তার। অলকা মুগ্ধ নয়নে তাকিয়ে মুচকি এসে বলেন। আমি তোমার আগে অনেকবার দেখছি বাবা, কিন্তু কথা হয় নাই কোনো দিন। তুমি অনেক ভালো বাবা, ভালো থাইকো। সংগ্রাম এবার আলোকচিত্রের ন্যায় হাসে। ভালো থাকবেন আপনারাও, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজ আসি। সংগ্রাম তার দলবল নিয়ে ঠিক যেভাবে এসেছিল ঠিক সেভাবেই দৃঢ় পায়ে বাড়ি থেকে বের হয়। অলকা দেউড়ি পর্যন্ত এগিয়ে যায়। বাইরে রাস্তায় বড় কালো জিপ দাঁড়িয়ে আছে, সেটায় উঠে শব্দ তুলে নিমিষেই চোখের আড়াল হয়ে যায় ওরা। অলকা আবার খিড়কি লাগিয়ে ঘরে আসে। শ্যামা হারিকেনের আলোয় পায়ের কাটা ঘা দেখছে। কাটা অংশে বাঁধা কাপড় খুলে ফেলেছে। রক্ত পড়া বন্ধ হয়েছে এখন। আজান পড়েছে, নামাজ পড়তে হবে এখন। নামাজ শেষে অলকা তেল গরম করে মেয়ের কাটা পায়ে লাগিয়ে দেন, আবারও বেঁধে দেন কাপড় দিয়ে। বেঁধে দিতে দিতে শ্যামার উদ্দেশ্যে বলেন। যিনি আইছিল চিনি শোনা রে? শ্যামা চুপ থেকে মিহি কণ্ঠে জবাব দেয়। আমাগর জমিদারের পোলা। আগে দেখছিস কোথাও? দেখছিলাম। কোথায় দেখেছে অলকা তা জিজ্ঞেস করেন না, বরং বলে। পোলাটা শটান গম্ভীর। আগে যখন দেখছিলাম তখন ভাবছিলাম অহংকার আছে বোধ হয়। মাঝে মাঝে জিপ লইয়া আহে গ্রাম ঘুরতে, জঙ্গলে বেশি থাকে শিকারের লাইগা। কথা কই নাই কোনো দিন,
আজ প্রথমবার কথা কইয়ে মনে হইল হ্যাঁ ভালা মানুষ। আর যাই হোক, মানুষে সম্মান দিতে জানে। শ্যামা একটু হাসে, আর কোনো কথা না বলে দুই মা মেয়ে মিলিয়ে ঘুমিয়ে পড়ে। ঠান্ডার সময় একটু কাটাছেঁড়া হলে ব্যথায় টেকা যায় না। শ্যামার আঙ্গুলটা তো পুরো থেতলে গেছে, ঠান্ডা লেগে আরও বেশি ব্যথা বেড়েছে। সারা রাত ঘুমাতে পারিনি মেয়েটা, ব্যথায় ছটফট করেছে। ভোরের আগে আগে একটু ঘুমিয়েছিল, সকালে নামাজও পড়তে পারিনি। অলকাও ডাকেনি আর। উঠতে উঠতে শ্যামার অনেকটা দেরি হয়ে গেছে। ঘড়িতে তখন সময় 9টা। শ্যামা ঘুম থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে কলপার থেকে হাত মুখ ধুয়ে আসে। মেয়ের পায়ে আবারও তেল পুড়ে লাগিয়ে দেন অলকা। গ্রামের সরকারি ডাক্তারের কাছ থেকে ওষুধও আনিয়ে নিয়েছেন তিনি। মোকলেস বাড়িতে ফেরেনি এখনো, জমিদারের বাড়িতে গেছে হয়তো। অলকা শ্যামাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেন। অলকার কাজ আছে অনেক, ধান ভানতে হবে। শ্যামাদের বাড়ি থেকে 2টো বাড়ি পেরোলে মিল আছে, সেখানে ধান ভাঙা হয়। মিলে পুরুষ কর্মচারীর থেকে মহিলা কর্মচারীর সংখ্যা বেশি। গ্রামের আরও অনেক মহিলারা যুক্ত আছেন এই কাজে। অলকা মেয়েকে খাইয়ে বাকি সব কাজ সেরে নিজে চলে গেছে মিলে। শ্যামা গোলুকে নিয়ে খাটে গিয়ে বসে। 3 দিন থেকে ফুলির দেখা রোজ একবার হলেও আসে, কিন্তু 3 দিন থেকে ওর টিকিটাও দেখা যাচ্ছে না। শ্যামা নদীর পাড়ে বসে অভিমানী মনে ভাবছে ওর একমাত্র আপন হলো এই ধরলা নদী, যে কখনো ওকে ছেড়ে চলে যায় না। শুকিয়ে যায়, উছলে যায়, তবুও ছেড়ে যায় না। সব সময় শ্যামাকে ঘিরে থাকে, শ্যামার একলা সময়ে সঙ্গী হয়ে থাকে। শ্যামা গোলুকে কোলে নিয়ে বরাবরের মতো এক ধ্যানে নদীর পানির দিকে তাকিয়ে আছে। আজ একটু সূর্যের দেখা মিলেছে, তবে সূর্যের তীব্রতা নেই। শ্যামার উপর তীব্রতাহীন আলো ফেলে মাথার উপর বসে আছে সূর্যি মামা। হঠাৎই শ্যামার পাশে কেউ ধপ করে বসে। শ্যামা চমকে তাকায়, ফুলি এসেছে। এই তো একটু আগে ফুলির কথা মনে পড়ছিল, এখন ফুলি এসে হাজির। শ্যামাদের বাড়ি থেকে ফুলির বাড়ি একটু দূরে। ফুলির চোখে মুখ ফ্যাকাশে হয়ে আছে। শ্যামা ভেবে নিয়েছে সে ফুলির সাথে কথা বলবে না। কিছুক্ষণ হয়ে গেল, ফুলিও কোনো কথা বলছে না। শ্যামা তাকায় ফুলির দিকে। ফুলি কেমন শুকনো নিস্তেজ হয়ে বসে আছে। বাধ্য হয়ে শ্যামা নিজেই ফুলিকে ঝাঁকিয়ে অভিমানী কণ্ঠে বলে, গত 3 দিন থেকে আসস নাই কেন? আমি কিন্তু রাগ করে আছি তোর উপর। ফুলি তপ্ত শ্বাস ছেড়ে জবাব দেয়, আমার শরীরটা ভালো নাই শ্যামা, তুই তো সবই জানোস। 3 দিন থেকে অসুখ বাড়ছে, বিছানা থেকে উঠতেই পারে নাই। শ্যামা কণ্ঠ খাদে নামিয়ে বলে, কি কস? কাকির অসুখ বাড়ছে? ডাক্তার দেখাস নাই? আহাত ভাই বড় ডাক্তার লইয়া আইছিল, ওই আগের মতোই ওষুধ দিছে, খাইলে ভালো আর না খাইলে আবার আগের মতো। অনেক টাকা লাগে রে, আমি তো কিছু করি না, আর না আমাকেও কিছু আছে, বাপও নাই, কি হইব আমাদের? শ্বাস ছেড়ে ভেজা কণ্ঠে কথাগুলো বলে ফুলি। শ্যামা ফুলির ঘাড়ে হাত রেখে আলতো হেসে বলে, কেন? তোর আহাত ভাই তো আছে। ফুলি শ্যামার দিকে তাকায়, চোখ দুটো ছলছল করছে ওর। শ্যামার হাসি দেখে ফুলিও হাসার চেষ্টা করে বলে, উনি তো ভরসা আমাকে লাইকা শহরের বড় কামটাও সাইডা দিছে, এখন জমিদারগো বাড়ির কামলা খাতে। শ্যামা নীরব থাকে খানিকক্ষণ। ফুলিও আর কিছু বলে না। নীরবতা ভেঙে শ্যামা ক্ষীণস্বরে বলে ওঠে, আমাকে জমিদারের পোলারে তুই কেমনে চিনস ফুলি? ফুলি ভ্রুকুসকে চকিতে তাকায়, চোখ সরু করে বলে, হঠাৎ জমিদারের পোলার কথা জিগাইলি কেন? কি ব্যাপার ক দেখি, তোরা বা জমিদারের পোলারে মনে ধরছে নাকি? ঠোঁট বাঁকিয়ে আহ্লাদি স্বরে কথাটা বলে ফুলি। শ্যামা তড়িৎ বাত সেধে বলে, সিসি ফুলি, এটা কি কস? তাহলে জিগাইলি কেন? শ্যামা তাচ্ছিল্য হেসে ফুলির প্রশ্নের উত্তর না করে বলে, যারে মনে ধরে তারে ভাগ্যে ধরে না ফুলি। আমার ভাগ্যেই যদি কাউরে না ধরে তাহলে মনে ধরে লাভটা কি? ফুলি নড়ে ওঠে, কথা কাটিয়ে বলে, জমিদারের পোলারে অনেকবার দেখছিলাম আমি। আহাত ভাই যখন থেকে জমিদার বাড়িতে কাম করে, এরপর থেকে আহাত ভাইয়ার লগেও কয়েকবার দেখছি। হেই ভালো মানুষ, আগে থেকেই শুনতাম হেই মানুষের উপকার অনেক করে। একদিন আমাগোর বাড়িতেও আইছিল। আগের বার আম্মা যখন অসুখ বাড়লো, তখন তিনি খবর পাইয়া নিজে ডাক্তার পাঠাইছিলেন। তখন থেকে আরও ভালো কইরেই চিনি। মানুষটা উপর থেকে যেমন কাঠখোট্টা, ভেতর থেকে ঠিক তেমনটাই নরম।
শ্যামা নীরবে শোনে, আর একটা কথাও বলে না। শ্যামার পায়ের দিকে আচমকা নজর যায় ফুলের, অমনি আটকে ওঠেও। সিঁড়ি থেকে দুধাপ নিচে নেমে শ্যামার পায়ের কাছে বসে, কাপড়ে বেঁধে রাখা পায়ে আলতো হাত বুলিয়ে চিহ্নিত কণ্ঠে বলে, পায়ে কি হয়েছে শ্যামা? আপনি বাইন্ধা রাখছোস কেন? শ্যামা একবার পায়ের দিকে তাকায়, তারপর ফুলের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, একটু কাইটে গেছে, আর তেমন কিছুই না। কেমনে কাটলো? শ্যামা একটু ভাবে কালকের ঘটনা, তারপর বলে, আন্ধারে পড়ে গেছিলাম, বেশি কাটে নাই, ভাবিস না। ফুলে উঠে এসে আবার শ্যামার পাশে বসে, দুই বান্ধবী মিলে আরও কিছুক্ষণ গল্প করে। আজ শুক্রবার, শ্যামার পা এখনও অনেকটা ঠিক হয়ে গেছে। এই কদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছে মেয়েটা, আবার রাত হলে ব্যথায় ঘুমাতে পারিনি, তবে এখন কাটা অংশ অনেকটা শুকিয়ে গেছে, টান টান হয়েছে, তবুও ব্যথা হয়। আজান পড়েছে অনেক আগে, শুক্রবার হওয়ায় তাড়াতাড়ি আজান দিয়েছে। মুখলেস বাড়ি এসে গোসল করে নামাজে গেছেন, আর বাদ বাকি দিনগুলো বাদ, শুধুমাত্র শুক্রবারের জুমার নামাজ আদায় করেন তিনি। শ্যামা গোসল শেষে নামাজে বসেছে, অলকা এখনও নামাজ পড়েনি, জুমার নামাজ শেষ হয়েছে। মুখলেসের ফেরার সময় হয়েছে, তিনি ফিরলে তাকে খাবার দিয়ে তারপর নামাজে বসবেন অলকা। অলকা অপেক্ষা করছে মুখলেসের জন্য, তবে তার দেখা নেই। অলকা বিরক্তিতে চোখ মুখ কুচকাচ্ছে মাঝে মাঝে, বারবার দেউড়ির দিকে তাকাচ্ছে। হঠাৎ পায়ের শব্দে চোখ তুলে তাকান তিনি, তবে সামনে থাকা ব্যক্তিকে দেখে মোটেও খুশি হননি অলকা। তিনি চোখ মুখ কুঁচকে ফেলেন, মাথার কাপড় ঠিক করে অন্যদিকে ফিরে তাকান। সামনে জাফর ব্যাপারী, সাথে আছে আরও দুজন, এরা সব সময় তার সাথেই থাকে। অলকাকে দেখে জাফর ব্যাপারী 32 পাটি বের করে অদ্ভুত হাসেন। এই লোকটাকে দেখলে, এই লোকটার চাহনি দেখলে গা গুলিয়ে ওঠে অলকার। শ্যামার উপর তার কুনজর আছে, এই কারণে অলকা তাকে আরও বেশি সহ্য করতে পারেন না, তবে সম্পর্কে ভাসুর হন। তার উপর আবার গ্রামের সব থেকে ধনী মাতব্বর, তাই না চাইতেও তার সাথে একটু সম্মান দিয়ে কথা বলেন অলকা। এমনিতেও তার কাছ থেকে অনেক সময় অনেক সাহায্য পাওয়া যায়। মুখলেস অনেক সময় ধার দেনা করেন তার কাছে। অলকা জবানে বাঁধ দিয়ে কিছু বলেন না। জাফর ব্যাপারী এক হাতে লুঙ্গির এক কোণা উঁচিয়ে ধরে খ্যাসখ্যাসে গলায় বলে, মোখলেস বাড়িতে নাই? বউ? অলকা না ফিরেই শক্ত কণ্ঠে জবাব দেন, না, নাই, নামাজ পড়তে গেছে। জাফর ব্যাপারী একজনকে ইশারা করতেই সে বারান্দা থেকে একটা চেয়ার নামিয়ে দেয়। জাফর ব্যাপারী পায়ের উপর পা তুলে বসেন। অলকা দাঁতে দাঁত পিষে না চাইতেও ফিরে তাকায়। জাফর ব্যাপারী থুতনি চুলকাতে চুলকাতে ঘরের দিকে উকি দেওয়ার চেষ্টা করছেন। তার দৃষ্টি ভালো নয়, দৃষ্টিতে লোলুপতা। তার দৃষ্টি দেখে অলকা চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত পেশেন, একটু পিছিয়ে ঘরের দরজার বাইরে থেকে টেনে দেন। ভেতরে শ্যামা নামাজ পড়ছে। অলকা দরজা টেনে দিতে সেদিক থেকে চোখ ফেরায় ব্যাপারী। অলকার পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবারও দাঁত কেলিয়ে বলে, তা তোমাকে মাইয়াটা তো বিয়াটা ভাঙ্গা গেল শুনেছি অনেক আগে। সান্ত্বনা দেওয়ানের লাইগা আইতে চাইছিলাম, সময় পাই নাই, কিছু মনে কইরো না বউ। আপনার সান্ত্বনার কোনো দরকার নাই ভাই সাহেব, আমার মাইয়া আর আমরা সবাই শান্তই আছি, আলগা সান্ত্বনার দরকার নাই। জাফর ব্যাপারী অদ্ভুত হাসেন, বলেন, তা মাইয়ারে লইয়া কি চিন্তা করলেন? বিয়াটি এত দেওয়ান লাগবো নাকি? আর কতদিন এমনি ঘরে বসাইয়া রাখবেন? আপনারা চাইলে আমি একটা ব্যবস্থা করতে। থাক থাক ভাই সাহেব, আমার মাইয়ার লইয়া কষ্ট কইরা আপনার ভাবুন লাগবো না। আমার মাইয়ার চিন্তা আছে আমার, আমি বুঝা নিমু। জাফর ব্যাপারী কালচে করা দাঁত দুপাটি পেশেন, আবারও স্বাভাবিক করেন নিজেকে, খিলখিলিয়ে হেসে বলেন, একটা চিন্তা আইলো দিমাকে, তোমারে আর না কই, তুমি বরং মাইয়ারে সাবধানে রাখো, চারদিকে খারাপ কোন নজরের অভাব নাই। সেইটা আমি জানি, আমার মাইয়ের ব্যাপারে আমার চিন্তা আছে। আমি এখন নামাজ পড়তে যাবো, দেরি হইতেছে আমার। আপনি কি বইয়া থাকবেন না চইলে যাইবেন? জাফর ব্যাপারী উঠে দাঁড়ান, লুঙ্গির এক কোণা এক হাতে টেনে বলেন, আর না বহি, যেই লাইগা আইলাম এটা তো আর হইল না, বেলা কাম আছে আমার, বইয়া থাইকা লাভ নাই, যাই আমি।
বলেই বাড়ি থেকে বের হন তিনি। অলকা তীক্ষ্ণ চোখে তাকিয়ে থুতু ছুঁড়ে মারে তার যাওয়ার দিকে। কলপার থেকে অজু করে আসেন, এর মধ্যে শ্যামার নামাজ শেষ। ভেজা চুলগুলো এখনও গামছা পেঁচানো। শ্যামা চুল মুছতে মুছতে বাইরে বের হয়। অলকা মেয়েকে দেখে বলেন, নামাজ শেষ? হ আম্মা। ভাত বাইরে রাখছি। আমার নামাজ শেষ হওয়ার আগে তোর আব্বা আইলে যদি ভাত চায় তাইলে একটু আগাই দিস, আমি নামাজে গেলাম। আচ্ছা আম্মা। অলকা চলে যান নামাজ পড়তে। মোখলেস একেবারে বাড়ি ফেরেন আসরের পর। তখন নামাজ শেষে বাড়িতে ঢোকার সময় বাড়ির বাইরে জাফর ব্যাপারীর সাথে দেখা হয়। তিনি মোখলেসকে কোথাও নিয়ে গিয়েছিলেন। বাড়িতে এসেই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন তিনি। তার কথার আগামাথা কিছুই নেই। তিনি কি বিষয় চেঁচামেচি করছেন সেটা বলছেনও না। একবার বলছেন ঘর থেকে তার নাকি টাকা হারিয়েছে, তো আরেকবার বলছেন তার নাকি কেউ কোনো খোঁজখবর রাখে না। সকাল থেকে কিছু খাননি তিনি। এই বিষয় নাকি কারো কোনো মাথা ব্যথা নেই। অলকা নীরবে দাঁড়িয়ে শুনছেন। নামাজের পর আর বাড়ি ফেরেননি মোখলেস। তাহলে খাবে কখন? এক পর্যায়ে শ্যামাকে নিয়ে কটূক্তি করা শুরু করে দেয় মোখলেস। এই মেয়ের কারণেই তার সংসারে যত কুৎসা, যত ঘাটতি, যত অবমাননা সব এই মেয়ের কারণেই। তার সংসারে অভিশাপের ন্যায় খাড়া হয়ে আছে এই মেয়ে। আরও কত কি। মোখলেসের সাথে তাল মেলান কাকুরি বুড়ি। সুযোগ পেয়েছেন তিনি, হাতছাড়া করা যায় কিভাবে? তাদের দুজনের উচ্চস্বরে চেঁচামেচির মাঝে বাড়ির বাইরে লোক জড়ো হয়। দেউড়ি বাইরে থেকে উকি দিচ্ছে অনেক। গ্রামের আশেপাশের মহিলারা মুখ চেপে চোখ সরু করে ফাঁক ফোকর দিয়ে দেখার চেষ্টা করছে। অলকা বিরক্তিতে কপাল কুঁচকে সব কথা গিলে যাচ্ছেন। প্রতি উত্তরে কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো বা প্রতিবাদ করার মতো রুচি নেই তার। শ্যামা ঘরের ভেতর দরজার পাশে দাঁড়িয়ে আছে। আজ কোনো কথা শোনার পরেও ওর অনুভূতি কোন পর্যায়ে আসেনি। দাঁতের দাঁত চেপে সহ্য করছে সবটা। এদিকে মোখলেস আর কাকুরি বুড়ি নিজেদের মতো বকবক করেই চলেছেন। তাদের বকবকের মাঝে কারোর দীর্ঘ সালামের স্বর শোনা যায়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। মোখলেস চুপ করে কপাল কুঁচকিয়ে তাকান। দেউরির কাছে দাঁড়িয়ে আছে মানিকের কাকা। সাদা পাঞ্জাবি, লুঙ্গি পরনে, মুখে উৎসুক হাসি, হাতে কয়েকটা হাঁড়ি। দেখে বোঝাই যাচ্ছে মিষ্টির হাঁড়ি। অলকাও ফিরে তাকান কারো কণ্ঠ শুনে। শ্যামা দরজার আড়াল থেকে মাথা বাড়িয়ে একটু উকি দেয়। বারান্দা পেরিয়ে দেউরির কাছে কে আছে দেখা যাচ্ছে না। তার উপর আবার অলকার শরীরের আড়াল হয়ে দাঁড়িয়ে আছে লোকটা। তবে না দেখলেও কণ্ঠ শুনে উক্ত ব্যক্তিকে চিনতে অসুবিধা হয় না শ্যামার। সবার তাকিয়ে থাকার মাঝে আরও একজন বেরিয়ে আসে খিড়কির আড়াল থেকে। মানিকের কাকার পাশ ঘেঁষে দাঁড়ান তিনি। প্রাপ্তবয়স্ক তাগড়া একটা যুবক, গায়ের রং শ্যামলা, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। তাদের দুজনকে দেখে মোখলেস ধাতস্থ করেন নিজেকে। বেয়াই বাড়ির লোকজন এসেছে বলে কথা। মোখলেস অপ্রস্তুত হেসে সালামের উত্তর নেন। পাল্টা সালাম দেন মানিকের কাকাকে। মানিকের কাকা বরাবরের মতো উজ্জ্বল হেসে সালামের উত্তর দেন। এগিয়ে আসেন তাদের কাছে। শ্যামাইবার লক্ষ্য করে দুজনকে, ভ্রু কুঁচকায়ও। দরজার পাশ থেকে গলা আরও একটু বাড়িয়ে সম্পূর্ণটা দেখার চেষ্টা করে। মানিকের কাকা সবার উদ্দেশ্যে বলেন, ভালো আছেন সবাই? মোখলেস ব্যস্ত হয়ে বলে ওঠেন, ভালো আছি বেই সাহেব, কিন্তু আপনি হঠাৎ আমগো আগে জানাইবেন তো যে আপনি আইতাছেন। এখন কি করি কন দেহি? কি গলো খারাই আছো কেন? বইতে দহা করে। এত ধৈর্যের হইয়েন না বিয়াই সাহেব, কেবলই তো আইলাম। ধীরে সুস্থে পইয়া লোক আগে পরিচয় করাই দেই। এটা আমার পোলা আফতাব। অলকা চকিতে তাকান আফতাবের দিকে। মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করেন একবার। মুখে বাবার মতোই হাসি নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছেলেটা। বাবার কথায় মাথা তুলে সালাম দেয় মোখলেসকে। মোখলেস তাকিয়ে সালামের উত্তর নেন। অলকা বড় ঘরের বারান্দায় চেয়ার পেতে দেন বসার জন্য। সবাই উঠে বসে সেখানে। মোখলেস বলেন, হ্যাঁ তো আগে দেখিনি। বিদেশে আসিল, ওই আপনার জামাইয়ের লগে একসাথে আসিল। 3 দিন আগে বাড়ি ফিরছে। অলকা বলে ওঠেন, কিন্তু বিআই সাহেব, আপনি তো কইছিলেন হ্যার ফিরতে আরও দেরি হইব। হ্যাঁ তো আরও 1 মাস পরে ফেরার কথা ছিল। মোখলেস অবাক নয়নে তাকান অলকার পানে। মানিকের কাকা বলেন, পা পরে অনের কথা আসিল। এটা তো আম করেও কইছিল, কিন্তু আম করে
চমকাইয়া দিয়া হ্যাঁ আগে চলে আইছে। মোকলেস বলেন। তুমি কেমনে জানলা হে কবে দেশে আইবো না আইবো চিনো রে? অলকা উত্তর করতে অপ্রস্তুত হন। তার অবস্থা বুঝে মানিকের কাকা বলেন। আমি কইতাছি বিআই সাহেব, একটু থেমে কণ্ঠ নিচু করে বলেন। আপনার মাইয়া শ্যামার লগে আমি আমার পোলার বিয়া দিতে চাই। আপনার মাইয়া বউ বানাইতে চাই আমার পোলার। দিবেন মাইয়ারে আমার পোলার বউ হিসেবে? মোকলেস দাঁড়িয়ে যান আচমকা। অবিশ্বাস্য নয়ন যুগল কিঞ্চিত কুঁচকে যায় তার। কাকুরি বুড়ি পাশে চোখ গোল গোল করে তাকান। আফতাবের দিকে ভালোভাবে নজর বুলিয়ে নেন। রূপ সৌন্দর্যে কোনো অংশে মানিকের থেকে কম নয়, বরং বেশি। শুধু গায়ের রংটা একটু শ্যামলা, শ্যামার মতোই। বিদেশে ছিল এতদিন, শ্যামলা হলেও একটু উজ্জ্বল দেখাচ্ছে। মোকলেস ঢোক গেলেন শান্ত স্বরে, তবে গলা উঁচিয়ে বলে ওঠেন। বিয়া মানে হঠাৎ কি কইতাছেন এগুলো আপনি? ওই আবার লগ্ন ভ্রষ্ট মাইয়ারে আপনি স্বেচ্ছায় ঘরে তুলবেন? আফতাব ভ্রুকুচকে তাকায়। ওর বাবা শক্ত কণ্ঠে বলে ওঠেন। ও তুলমু, হয়তো ঘরে তুলমু, কোনো আপত্তি নাই আমাদের। আর না আমার পোলার, কি কও আব্বাজান? শেষ কথাটা আফতাবের দিকে তাকিয়ে বলেন তিনি। আফতাব হেসে উত্তর দেয়। শ্যামাকে আমি দেখিনি এখনো, তবে দেখার আগেই ওর বর্ণনা শুনে এই বিয়েতে রাজি হয়েছি আমি। আপনাদের শোনানোর জন্য আবারও বলছি, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। বিয়ে করতে চাই আমি শ্যামাকে। অলকার বুকটা শীতল হয়, স্বস্তি পান তিনি। আফতাবের কথার ধরন আধুনিক, বেশ শান্তশিষ্ট। আঞ্চলিকতা নেই ওর মাঝে। পড়াশোনা করেছে, বিদেশে থেকেছে, আঞ্চলিকতা থাকার কথাও নয়। মোকলেস দৃঢ় কণ্ঠে বাদ সাধেন। আপনাকে আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে এই বিয়াতে। এই বিয়া মানবো না আমি। অলকা সশব্দে উত্তর দেন। আপনি না মানার কেউ নন, আমি মানি। আর আমার মাইয়ার লজ্ঞা এইটাই যথেষ্ট। মুখের উপর তরাক কথা কইবা না কয়ে দিলাম। আমি ওই মাইয়ারে আমার মায়ের সংসারে চাইতে দিব না। আমার মায়ের সুখী সংসারে পা বাড়াইতে দিব না হেরে। আফতাবের বাবা একটু অদ্ভুত হাসেন। সুখী সংসার, ঠিক কইছেন বিআই সাহেব। সুখী সংসার আপনার মাইয়ার কতটুকু সুখে আপনি জানেন, আর এইটাও জানেন তাগো সংসার আর আমাগো সংসার আলাদা। শ্যামা আমার সংসারের লক্ষ্মী হিসেবে যাইব, আপনার মাইয়ার সংসার যাইব না। তাই আপত্তি থাকার কোনো কথা না, বরং আপনার খুশি হওয়ার কথা। আপনার ভাষায় আপনার বাড়ির অলক্ষ্মী মাইয়ারে আমি আমার বাড়িতে নিজ থাইকা সাইদা লইয়া যাইতাছি। মোকলেস শক্ত মুখে চুপ হয়ে যান। মানিকের কাকা অলকার দিকে ফিরে বলেন। আর আপনার ভাষায় আপনার লক্ষ্মীরে আমি আমার ঘরের লক্ষ্মী কইরা লইয়া যাইতে যাই। আপনার আপত্তি নাই তো আপা? অলকা হেসে মাথা ঝাঁকান, অর্থাৎ আপত্তি নেই। আফতাব মুচকে হাসে তা দেখে ওর বাবা শ্বাস ফেলে আলহামদুলিল্লাহ বলে ওঠেন। কাকুরি বুড়ি নীরব দর্শকের মতো দেখছেন সবটা। আফতাবের বাবা বলেন। 2 সপ্তাহের মধ্যে আমি আমার ঘরের লক্ষ্মীরে ঘরে তুলতে চাই। কোনো খরচ লাগবো না, আর না কোনো আয়োজন। আমার পোলা আর শ্যামা মায়ের বিয়া হইব মসজিদে। আল্লাহকে সাক্ষী রেখে ওরা পবিত্র বন্ধনে আবদ্ধ হইব। আমি আর কিছুই চাই না আপা। অলকার বুকটা পুনরায় শূন্যতা অনুভব করে। মানিকের সাথে বিয়ে হওয়ার সময় ঠিক যেমনটা হয়েছিল ঠিক তেমনটা, কিন্তু তখন অলকার সেই শূন্যতা শূন্য হয়নি। শ্যামা অলকাকে শূন্য করে রেখে চলে যায়নি, কিন্তু এবার তো যাবে। অলকা শূন্য হবে এবার, পুরোপুরি শূন্য। না রূপা, না শ্যামা, আর না ময়না, কেউ থাকবে না ওর কাছে। অলকার নিঃশ্বাস জোরালো হয়ে আসে। আফতাব সবাইকে একবার দেখে সবার মাঝে বলে ওঠে। আমি শ্যামার সাথে কথা বলতে চাই একবার। আশা করি কারো কোনো সমস্যা হবে না। অলকার ধ্যান ভাঙে আফতাবের কথায়। কাকুরি বুড়ি আর মোকলেসের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে আফতাবের এমন জোরালো কথায়। আফতাব শান্ত চোখে তাকায় অলকার দিকে। অলকা শ্যামার ঘরের দিকে তাকিয়ে বলে। শ্যামা ঘরেই আছে, ও এখনো এইসব বিষয়ে কিছু জানে না বাবা। যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে ওকে সব কিছু আমি জানাতে চাই।
অলকা প্রতি উত্তরে বাধা দেন না। আফতাব উঠে দাঁড়ায়। অলকা এগিয়ে যান শ্যামার ঘরের দিকে। আফতাব ঘরের বাইরে গিয়ে থেমে যায়। অলকা পেছন ফিরে এক পলক তাকিয়ে ভেতরে ঢোকেন। শ্যামা পেছনের জানালার পাশে বসে আছে, চোখ দুটো আকাশের পানি, শান্ত স্থির। শ্যামা যে কিছু কিছু আন্দাজ করতে পেরেছে তা বুঝতে বাকি রইল না অলকার। অলকা নিঃশব্দে মেয়ের পাশ ঘেঁষে দাঁড়ান। শ্যামা শান্ত দৃষ্টিতে তাকায় আম্মার দিকে। মেয়ের পবিত্র স্নিগ্ধ মায়াবী মুখটা দেখে অলকার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হাসার চেষ্টা করেন তিনি। শ্যামার মাথায় হাত রেখে নির্মল স্বরে বলেন, রুহের জগতে যে যারে বাইসা নিছে দুনিয়াতে, তার সাথেই তার মিলন হইব। সে যত দূরেই থাকুক না কেন, পুরা দুনিয়া গুইরা হইলেও ফিরা আইব। বাম পাজরের হাড়ের একটা টান আছে যে, এতক্ষণে বুঝা গেছো সবটা। মাথায় কাপড় টান, আমি যাইতাছি। অলকা নিশ্চল পা বাড়ান ঘর থেকে বেরিয়ে আসার জন্য। শ্যামা চোখ বন্ধ করে নেয়। খানিক বাদে দম নিয়ে চোখ খোলে। গায়ের ওড়নাটা ভালো করে মাথায় টেনে নেয়। চাদর জড়ানোই আছে। পেছন ফিরে জানালা দিয়ে বাইরে দৃষ্টি নিবদ্ধ করে বসে। অলকা বাইরে এসে আফতাবকে বলে, ভিতরে যাইতে পারো বাবা। যাব? দ্বিধা নিয়ে প্রশ্ন করে আফতাব। অলকা হালকা হেসে বলেন, যাও। বলেই বারান্দা ছেড়ে নিচে নামেন অলকা। আফতাব ঢোক গেলে অস্বস্তি এড়িয়ে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে এক পা ঘরের ভেতরে রাখে। মাথা এগিয়ে দেখে খাটের ওপর পেছন ফিরে বসে আছে শ্যামা। জানালা খোলা। খোলা জানালা দিয়ে আসা মৃদু হাওয়ায় মাথার ওড়নাটা খানিক দুলে দুলে উঠছে। গায়ে একটা কালো শাল জড়ানো। আফতাব দুপা ঘরের ভেতরে রাখে, গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানায়। শ্যামা একটু নড়ে ওঠে, ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তবে পেছনে ফেরে না। জানালার কাঠের শিকে হাত। দুজনের নীরব অস্বস্তিকর অবস্থায় পড়েছে। শ্যামা মেয়ে মানুষ, ওর লজ্জা বা আড়ষ্টতা থাকতেই পারে। আফতাব শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে, আবারও গলা খাকারি দিয়ে কোমল স্বরে সালাম প্রদান করে। আসসালামু আলাইকুম। শ্যামা খানিক মাথা নাড়ায়, তবে মুখে কোনো শব্দ উচ্চারণ করে না। ওর মাথা নাড়ানোতেই আফতাব বুঝতে পারে যে ও সালামের উত্তর দিয়েছে। আফতাব বলে, ভালো আছেন? শ্যামা আবারও আলতো মাথা নাড়ায়, হ্যাঁ সূচক সম্মতি প্রকাশ করে। আফতাব মৃদু হেসে মাথা নামিয়ে বলে, কেউ ভালো আছে জিজ্ঞেস করলে তার উত্তরে পর সে ভালো আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হয়। আমাকে জিজ্ঞেস করবেন না আমি ভালো আছি কিনা। শ্যামা থতমত খেয়ে যায় খানিক সময় নিয়ে। অত্যন্ত ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আরও ভালো লাগছে আপনাকে দেখে। একটু এদিকে ফিরবেন, দেখতাম আপনাকে। কি বলুন তো, আপনার কথা শুনতে শুনতে আপনাকে দেখার একটা তীব্র বাসনা জন্মেছে বুকে। যতক্ষণ না দেখতে পারছি শান্তি লাগছে না। একটু ফেরা যাবে এদিকে? আবদারের মতো শোনালো কথাটা। শ্যামা শ্বাস ফেলে। বুকটা কেমন ভার হয়ে আছে ওর। অনিচ্ছা সত্ত্বেও মাথা নামিয়ে পেছন ফেরে, চোখ তুলে তাকায় না। কিছু সময় পেরিয়ে যায়, আর কারো কোনো কথা শোনা যাচ্ছে না। শ্যামা পিটপিট করে চোখ তুলে তাকায়। সামনে সাদা পাঞ্জাবি পাজামা পরা একটা সুপুষ্ঠ দেহী পুরুষ দাঁড়িয়ে আছে। প্রথম অবস্থায় থমকায় শ্যামা। চোখের সামনে চেনা মুখ মনে হলো। একই পাজামা পাঞ্জাবিতে অন্য কাউকে দেখেছে শ্যামা। শ্যামা তাৎক্ষণিক মাথা নামিয়ে নেয়, চোখ ঝাপটে আবারও তাকায়, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে। না, সামনের জন্তু চেনা নয়। তাহলে একটু আগে কেন মনে হলো শ্যামা অন্য কাউকে দেখলো? কাকে দেখলো শ্যামা? চেনা কাউকে? হ্যাঁ, চেনাই তো। যার মুখশ্রী শ্যামার চোখের সামনে ভাসলো, শ্যামা তো তাকে চেনে। এই তো কদিন আগেই চিনল। কিন্তু সামনের জনকে তো তিনি নন। তাহলে শ্যামা তাকে কেন দেখলো? শ্যামার চোখ আফতাবের দিকে স্থির থাকলেও দৃষ্টি সেদিকে নেই। অন্য ভাবনায় মগ্ন সে। হঠাৎ আফতাব ডেকে ওঠে। শ্যামা। ধ্যান ভাঙিয়ে শ্যামার এদিক ওদিক তাকিয়ে আফতাবের দিকে তাকায়। এবার দেখলো আফতাবকে। আফতাব ঠোঁটের কোণে হাসি ঝুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখে একে অপরের দিকে চেয়ে আছে। মুহূর্তেই চোখ সরিয়ে নেয় শ্যামা। ঘন পলক ফেলে তড়িৎ বেগে আবারও পেছন ফিরে তাকায়। আফতাব বলে ওঠে, আপনি অনেক সুন্দর শ্যামা। শ্যামা একটু শব্দ করেই হাসলো। হাসিতে তাচ্ছিল্যের সুর। আফতাব বুঝতে পারে না। সে বলে, আপনার আর আমার বিয়ের কথা চলছে। আপনার জীবন সম্পর্কে কিছুটা হলেও অবগত আমি।
আর সব কিছু জেনে আজ এখানে এসেছি আমি। আমার সম্পর্কে আপনি জানেন না। আমি আফতাব, আপনার ছোট বোনের সম্পর্কের দেবর। বিদেশে ছিলাম 5 বছর, ফিরেছি কদিন আগেই, তাও শুধু আপনার জন্য। আব্বা বলেছে আমাকে আপনার কথা। আমাদের পরিবার অন্তত সাধারণ, আর 5টা সাধারণ মানুষের মতো এখন থেকে নিজ দেশেই খেটে খাবো। যদি ভাগ্যের লিখন অনুযায়ী আমাদের বিয়ে হয়, তাহলে বেঁচে থাকতে অন্তত আপনার জীবনে কোনো কিছুতে শূন্যতা রাখতে দেব না। আপনাকে আগলে রাখার দায়িত্ব আমার, আর সেটা মরণ পালন করব আমি, কথা দিলাম। হ্যাঁ, বেশি বলে ফেললাম হয়তো। আমি আপনার মতামত শুনতে চাই শ্যামা। আপনি কি এই বিয়েতে রাজি? প্রশ্নটা স্বাভাবিকের তুলনায় আরও নরম শোনায়। আফতাবের কথাগুলো সুন্দর, তবে শ্যামার মনকে ছুঁতে পারল না। অজানা কারণে মনটা খসখস করছে ওর। শ্যামা কপাল কুঁচকায়, কি বলবে ও? ওর জবাবে দেরি হওয়ায় আফতাব বলে ওঠে, নীরবতায় কি সম্মতির লক্ষণ ধরে নেব? শ্যামা বিরতিহীন উত্তর দেয়, আম্মা আমার লাগে যা করবে আমি সেই সব কিছুতেই রাজি। আলাদা কইরা আমার আর কোনো মতামত নেওয়ার লাগবো না। আফতাব মুচকি হাসে। তাহলে আজ থেকে ঠিক 14 দিন পর আবারও দেখা হবে আপনার সাথে। তখন হালালভাবে, এভাবে চোখ এড়িয়ে চলতে হবে না তখন। অপেক্ষায় রইলাম, আজ আসি। এই 14 দিন সামলে রাখবেন নিজেকে। তারপরের দিনগুলো আপনাকে সামলানোর দায়িত্ব আমার। আসলাম, আল্লাহ হাফেজ। শ্যামা মাথা নেড়ে সম্মতি দেয়। আফতাব কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ঘুরে পা বাড়ায় বাইরের দিকে। দরজার কাছে এসে একবার আটকায়, স্নিগ্ধ চোখে তাকায় শ্যামার দিকে। আবারও দেখতে ইচ্ছে করছে শ্যামার শ্যামলা কোমল মায়াবী মুখটা। শ্যামা তো এদিকে ঘুরছেই না। আফতাব ভাবলো আরও একবার ডাকবে, কিন্তু মুহূর্তেই আর ডাকলো না। আফতাব ঘাড় চুলকায় নিজেকে বোঝায়, আর তো মাত্র 14 দিন, তারপর তো তারই হবে। যত পারিস দেখিস, এখন আর ওকে লজ্জা দিতে হবে না বলেই পেছন থেকে আরও কয়েক পলক তাকিয়ে থেকে বেরিয়ে আসে ঘর থেকে। আজ তো শুক্রবার, আজ থেকে পরের শুক্রবার পেরোলে তারপরের শুক্রবারে শ্যামার আর আফতাবের বিয়ে। এই সিদ্ধান্ত স্থির করে আফতাব আর ওর বাবা। বের হয় শ্যামাদের বাড়ি থেকে। অলকা সম্মতি জ্ঞাপন করেন। এর মধ্যে মোকলেস আর কথা বলেননি। কাকুরি বুড়ি মনে মনে একটু খুশি হওয়ারই কথা, অবশেষে তার গলার কাটা বাড়ি থেকে বিদায় হতে চলেছে যে। মাঝে কেটে গেছে আরও 2 দিন। শ্যামা আবার আগের মতো বিষণ্ণ দিন কাটায়। মনটা ভার হয়ে থাকে সারাদিন। আশেপাশের কোনো কিছুতেই মন বসে না। সব কিছুই কেমন বিরক্ত লাগে। নদীর ঘাটেও যায়নি এই 2 দিন। সারাদিন ঘরে থাকে গলুইকে নিয়ে। সকাল থেকে গা মাথা ভারী ভারী লাগছে শ্যামার। শুয়েই ছিল অনেকটা বেলা অবধি। মাথাটা ধরেছে, ঝিমঝিম করছে সকাল থেকে। গাটাও একটু গরম। দুপুরে খবর আসে রূপার বাচ্চা হয়েছে, তাও আবার দুটো যমজ বাচ্চা। ওর শ্বশুরবাড়ি থেকে খবর পাঠানো হয়েছে 8 মাসে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। যদিও এখনো সময় হয়নি। রূপার অবস্থা ভালো না, এমনিতেই রূপার শরীর দুর্বল ছিল, তার উপর সময়ের আগেই 2 বাচ্চার জন্মদান। প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। বাচ্চা আর রূপা দুজনের অবস্থায় সংকটজনক। দুপুরে খবর এসেছে থেকে চিন্তায় আরও বেশি ভেঙে পড়েছে শ্যামা। অলকাও সামলাতে পারছে না নিজেকে। মায়ের মন শান্ত থাকে কিভাবে? কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন তিনি। এদিকে এমনিতেই সকাল থেকে শ্যামার শরীর ভালো নেই, তার উপর এখন এসব চিন্তা। মোকলেস অলকাকে নিয়ে বেরিয়ে পড়েন রূপার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। প্রত্যেকটা মেয়েরই মা হওয়ার সময় তাদের আপন মায়ের সঙ্গের প্রয়োজন। অলকা নিজেকে আটকে রাখতে পারছিলেন না বাড়িতে। এদিকে শ্যামাকে একা রেখেও যেতে পারছেন না তিনি। ছোটবেলা থেকে শ্যামা কখনো বাড়িতে একা থাকেনি, আর না অলকা শ্যামাকে একা রেখে কোথাও গিয়েছিল কখনো। শ্যামার জন্য কোথাও একা গিয়ে একটা রাত অবধি কাটাননি তিনি। মায়ের দোটানা পূর্ণ চিহ্নিত মনোভাব দেখে শ্যামা মাকে ধাতস্থ করে। ও এখন বড় হয়েছে, একা থাকতে পারবে বাড়িতে। এমনিতেও কাকুরি বুড়ি থাকবেন। শ্যামার সাথে মোকলেসও উত্তেজিত চাক্ষুস্বরে অলকাকে বলেছেন, ময়না এই বাড়ির মাইয়া, নিজের বাড়িতে থাকতে ওর কি সমস্যা হইব? এমনিতে আমরা আসর লগে, আমিও ওই মুকালকা দেখা রাখবো আমি ওরে। তুমি ওই মাইয়ার চিন্তা বাদ দিয়া নিজের মেয়ের চিন্তা করো। এর দরকার এখন তোমারে। এই প্রথম মোকলেসের কথায় অবাক হয়েছে অলকা। মোকলেস কিনা শ্যামাকে দেখে রাখবে, খেয়াল রাখবে ওর।
তবে এই মুহূর্তে শ্যামার থেকে রূপার চিন্তা বেশি। অতিরিক্ত চিন্তার শ্যামার জোড়াজড়িতে অলকা রূপার কাছে যেতে রাজি হয়। তবে যাওয়ার আগে শ্যামার দায়িত্ব দিয়ে গেছেন ফুলিকে, সকাল না হোক রাতটুকু যেন ফুলি শ্যামার সাথেই থাকে। ফুলিও আশ্বাস দিয়েছে অলকাকে। মুকলেস আর অলকা বিকেলের দিকে বেরিয়ে পড়েছেন। রাতে গা কাঁপিয়ে তীব্র জ্বর এসেছে শ্যামার। ফুলি এসেছে সন্ধ্যায়। ওর বাড়িতেও সমস্যা, আম্মা অসুস্থ, তাকে রেখে আশাও দেয়। কিন্তু শ্যামা, ওকে একা রাখাও ভালো হবে না। অলকা বারবার বলে গেছেন বাড়িতে এখন কাকুরি বুড়ি ছাড়া কেউ নেই। এই বুড়ির ভরসায় শ্যামাকে একলা রাখাটা ঠিক হবে না। ফুলি বাড়ির সমস্ত কাজ ছেড়ে সন্ধ্যায় এসেছে। এসেই দেখেছে শ্যামা কম্বল মুড়ি দিয়ে জড়সড় হয়ে গুটিয়ে শুয়ে আছে। ফুলি কয়েকবার ডাকে শ্যামাকে। শ্যামার সাড়া দেওয়া ক্ষীণ কম্পিত কণ্ঠে ফুলি শ্যামার অবস্থা বুঝতে পারে। কপালে গলায় হাত দিয়ে দেখে গা গরম হয়ে আছে, জ্বর আসবে। ভাবতে না ভাবতেই রাতের বেলা গা কাঁপিয়ে প্রচণ্ড জ্বর এসেছে শ্যামার থেকে কয়েক হাত দূরে থাকলেও শ্যামার গায়ের তীব্র তাপ অনুভব করা যাচ্ছে। এদিকে বাড়িতে কেউ নেই। এত রাতে কি করবে ফুলি? শ্যামার গায়ে কম্বলের উপর দুটো কাঁথা আরও একটা লেপ চাপিয়ে দিয়েছে, তবুও ঠান্ডায় কাঁপছে শ্যামা। জ্বরের ঘুরে অর্ধজ্ঞানহীন হয়ে গেছে, ঘোরের মধ্যে আবোল তাবোল বকছে। ফুলি শিওরের পাশে বসে অনবরত শ্যামার মাথায় জলপট্টি দিয়েই যাচ্ছে। একই চিন্তা আর ভয়ে চোখ মুখ চুপসে গেছে ফুলির। এদিকে কাকুরি বুড়ির দরজায় কয়েকবার কড়া নেড়েছে, ডেকেছে জোরে জোরে, কিন্তু বুড়ি কোনো সাড়া দেয়নি। শেষমেশ একাই শ্যামার পাশে বসে ওর মাথায় জ্বর পট্টি দিয়েই যাচ্ছে। বারবার গায়ে হাত বুলিয়ে দেখছে জ্বর কমলো কিনা। খানিক বাদে শ্যামার গায়ের তাপমাত্রা একটু কমে, এতে স্বস্তি পায় ফুলি। জ্বর কমলো, সারা রাত অবচেতন ছিল শ্যামা, কিচ্ছুটি টের পায়নি। এদিকে শ্যামার চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি ফুলি। পুরো রাত পানির বাটি আর জলপট্টি নিয়ে বসেছিল শ্যামার মাথার কাছে। চোখের পাতা এক করতে পারেনি। সকালে চোখ লেগে এসেছে একটু। শ্যামার এখনো কোনো হুঁশ নেই, বেঘুরে ঘুমাচ্ছে। দুজন ঘুমায় বেলা পর্যন্ত। দরজা ভেতর থেকে লাগানো। ভোর বেলায় ফিরেছে মুকলেস, হাত মুখ ধুয়ে নিজের ঘরে আরাম করেছে একটু। বেলা হতেই ঘর থেকে বেরিয়েছে। কাকুরি বুড়ি সেদ্ধ ভাত ছাড়া আর কিছু করেনি। শ্যামাকেও ডাকেনি। মুকলেস বারান্দায় খানিক দাঁড়িয়ে থেকে শ্যামার ঘরের সামনে যায়। বারান্দার নিচ থেকে স্বাভাবিক কণ্ঠে ডাকে, শ্যামা, শ্যামা, ওই মাইয়া উঠবি না? সকাল হয়ে গেছে, কোনো বাড়ির মাইয়ার এত বেলা অবধি ঘুমায়? মোকলেসের ডাকে ঘুম ছুটে যায় ফুলির। এক ঝটকায় উঠে বসে। জানালার ফাঁক দিয়ে আসা আলোয় বুঝতে পারে অনেকটা বেলা হয়েছে। ফুলি চোখ কষলে শ্যামার পানে তাকায়। শ্যামা মুখ খিচে নড়ে ওঠে। শ্যামার কপালে হাত রাখে ফুলি। এখন আর আগের মতো গা গরম নেই। ফুলির স্পর্শে পিটপিট করে চোখ খোলে শ্যামা। ঝাপসা চোখে ফুলিকে দেখে। ফুলি বিছানা থেকে নামতে নামতে শ্যামার উদ্দেশ্যে বলে, উঠে পড় শ্যামা, বেলা হয়েছে অনেক, তোর আব্বা ডাকতেছে। আব্বার ডাকের কথা শুনতেই তড়িঘড়ি করে উঠে পড়ে শ্যামা। মাথাটা ব্যথা করছে এখনো। শ্যামা এক হাতে মাথা চেপে ফুলিকে বলে, আব্বা আমারে ডাকতাছে। নাম ধরে ডাকলো তোর, শুনলাম। খারা, আমি দরজা খুইলা দেই। বলতে বলতে দরজা খুলে এগিয়ে যায় ফুলি। শ্যামার চোখ মুখ চিকচিক করে ওঠে। এই জীবনে কখনো আব্বা ওর নাম ধরে ডাকেনি, আজ ডাকলো। শ্যামা তড়িৎ বেগে খাট থেকে নেমে পড়ে। ফুলি দরজা খুলে দিয়েছে। বারান্দার সামনে কোমরে এক হাত রেখে দাঁড়িয়ে আছে মুকলেস। শ্যামা বাইরে বের হয়। মুকলেসের সাথে চোখাচোখি হয়। মুকলেস ভ্রু গুটিয়ে বলে, এতক্ষণে ওঠার সময় হইল? তোর আমার বাড়িতে আছে, বাড়ির কাম কেডাই করবো? রান্না করতে হইব না? খামু কি? ফুলি বলে ওঠে, শ্যামা, সারা রাত জ্বরে কুকড়াইছে কাকা। জ্বরে গা পুইরা যাইতেছিল একদম, কিছুটি টের পাই নাই। কি কস? ওষুধ খাওয়াইছস? ওষুধ কোনে পামু আমি? জলপট্টি দিয়া দিছি সারা রাত, এখন একটু গাটা ঠান্ডা হয়েছে। আচ্ছা, আমি হাটে যাইতাছি, ওষুধ কিনা আইনা দিমুনে, আইজার আর যামু না। বলেই সেখান থেকে গটগট পায়ে চলে যায় মুকলেস। শ্যামা নিগুড় ভেজা দৃষ্টিতে তাকিয়ে আছে আব্বার দিকে। এই প্রথম বোধহয় মুকলেস শ্যামার বিষয়ে কিছু একটা ভাবলো। শ্যামার চিন্তা করলো। শ্যামার সাথে শান্ত গলায় কথা বলল। শ্যামার ঠোঁটজোড়া আপনা আপনি প্রসারিত হয়ে আসে। ফুলি শ্যামার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলে, আমি বাড়ি যাই শ্যামা, তোর জ্বর একটু কমছে, গা নাড়স না বেশি। আমি ফের তাড়াতাড়ি চলে আসবো, তুই একটু আরাম কর। বাইরে বের হবি না কিন্তু, আমি যাইতাছি।
বলেই মাথায় কাপড় টেনে বেরিয়ে আসে ফুলি। ভাত রেঁধেছিলেন কাকুরি বুড়ি। শ্যামা বসে বসে গোলুকে পাশে রেখে আলু দিয়ে পালং শাকের ভাজা করে। দুপুরে মুখলেস ওষুধ এনে দিয়েছিলেন শ্যামাকে। ইদানিং শ্যামা সব কিছুতেই যেন শুধু অবাক হচ্ছে। মুখলেসের এমন ব্যবহার নতুন। মুখলেস কিনা ইচ্ছায় নিজের ট্যাকের খরচ করে শ্যামার জন্য ওষুধ কিনে নিয়ে আসলো। এটা সত্য, তবে শ্যামার কাছে ভ্রম মনে হচ্ছে। দুপুরের নামাজের পর আর ঘর থেকে বের হয়নি শ্যামা। আসর গড়িয়েছে, তবুও বের হয়নি, নামাজও পড়েনি। আবারও হাড় কাঁপছে ওর, জ্বরে অবচেতন হয়ে পড়ে আছে নিজের ঘরে। ফুলি আসবে সেই সন্ধ্যায়, ওর বাড়ির সব কাজবাজ সেরে একেবারে আসবে। এদিকে কখন থেকে শ্যামা এভাবে পড়ে আছে জানা নেই, কেউ একবারও খোঁজও করেনি। সন্ধ্যার আধার নেমে আসছে। গোলু শ্যামার গায়ের উপর খানিক লাফালাফি করে গুটিয়ে বসে আছে ওর মাথার কাছে। বাইরের আধারের সাথে সাথে পুরো ঘর অন্ধকার, ঝাঁঝবাতি দেওয়া হয়নি এখনো। অন্ধকার, শ্যামার শরীরে তাপ আর গরম নিঃশ্বাসে গুমুট হয়ে আছে পুরো ঘর। বাইরে ঘরের পেছনে ঝিঝি পোকারা আন্দোলন শুরু করে দিয়েছে। শ্যামার কান অবধি পৌঁছাচ্ছে না সেই ডাক, একটুও নড়ছে না শ্যামা। নিঃশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে বুকটা। জ্বর আর মাথায় যন্ত্রণায় কাতরাতেও পারছে না, শরীর অবশ হয়ে গেছে। এই মুহূর্তে আম্মার স্বপ্ন দেখছে শ্যামা। আম্মার শিওরের কাছে এসে বসলো। মুচকি হেসে শ্যামার মাথাটা তুলে নিল নিজের কোলে। নরম আলতো হাত রাখলো মাথায়, ঠোঁটজোড়া এগিয়ে গাঢ় চুমু খেলো শ্যামার কপালে। আম্মা এখন শ্যামার মাথায় বিলি কেটে দিচ্ছে। শ্যামা আরামে চোখ বন্ধ করে শুয়ে আছে আম্মার কোলে। শ্যামা ঘোরের মাঝেই হাসে, জড়িয়ে ধরে আম্মার কোল। অস্পষ্ট স্বরে কি যেন একটা বিড়বিড়ায়। শ্যামা আরও গুটিসুটি হয়ে লুকায় আম্মার কোলে, দুহাতে আঁকড়ে ধরে আম্মাকে। হঠাৎ এক বালতি পানির ছিটকায় ঘোর কাটে শ্যামার। আকস্মিক উঠে বসে শ্যামা, মনে হলো যেন শরীরের উপর দিয়ে বিশাল বড় সমুদ্রের ঢেউ চলে গেল। শ্যামার চোখ মুখ জ্বলছে, লাল হয়ে আছে শ্যামলা মুখশ্রী। ঠিকঠাক মতো তাকাতেও পারছে না। দুহাতে বিছানায় ভর করে কোনো রকমে বসে আছে শ্যামা, এই যেন গড়িয়ে পড়বে। এদিকে শ্যামা অনুভব করতে পারছে ওর পুরো শরীর ভিজে গেছে। একে তো জ্বর, তার উপর ঠান্ডা। শ্যামার পুরো শরীর কেঁপে ওঠে, ভেজা শরীরে কাপড় লেপটে আছে, গা দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। ওই আগুনে পানি ঢাললে যেমন হয় ঠিক তেমন। শ্যামা জোরপূর্বক কোনো রকমে চোখ দুটো খোলে। সামনে ঝাপসা অন্ধকার, এক কোণে পিটপিটে হারিকেনের আলো জ্বলছে। শ্যামা চোখ বন্ধ করে আবার তাকায়। টিমটিমে আলোয় দুটো কুচকুচে অবয়ব নজরে আসে শ্যামার। শ্যামা পূর্ণ দৃষ্টিতে তাকাতে পারছে না, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসছে। তবুও শ্যামা লক্ষ্য করে সামনে কি আছে। অবয়ব দুটো আন্দাজ করতে অসুবিধা হয় না শ্যামার। শ্যামা এক হাতে ইশারা করে কম্পিত স্বরে আওড়ায়, আব্বা, দাদি, তোমরা? কাকুরি বুড়ি দাঁত পিষে খেকিয়ে বলে ওঠেন। অরে সেরি আমার, ওট কইতাছি ওট। শ্যামা চোখ বন্ধ করে ক্লান্ত স্বরে বলে, মাথাটা ফাইটটা যাইতাছে দাদি, ঠান্ডা লাগতেছে আমার, চোখ খুলতে পারতাছি না আমি। কাকুরি বুড়ি শ্যামার খোলা চুলগুলো শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরেন। গুঙিয়ে ওঠে শ্যামা, চোখ মেলে তাকায় বুড়ির দিকে। কাকুরি বুড়ির ঝুলানো মুখটা শক্ত হয়ে আছে। শ্যামা পর মুহূর্তে ছলছল চোখে তাকায় মোকলেসের দিকে। মোকলেসও শক্ত মুখে চোখ খিচে তাকিয়ে আছেন। কাকুরি বুড়ি কটমট করে বলেন, ওট অলক্ষী দামরি, বিয়া হইব তোর আইজ, বিয়া বিদায় করমু আইজি তোরে, সারা জীবনের লাইগা দূর হইয়া যাইবি তুই, ওঠ। শ্যামা যেন আকাশ থেকে পড়ল। নিজের সর্বশক্তি দিয়ে কোনো রকমে চোখ দুটো পিটপিট করে খুলল। পুরো শরীর মাথায় যন্ত্রণা, আর কাকুরি বুড়ির হাতের খামচিতে চুলের টান পড়ায় আপনা আপনি শ্যামার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। শ্যামা ভেজা ঝাপসা চোখে দেখতে পেল সামনে মোকলেস আর কাকুরি বুড়ি কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। ওদের দুজনের চোখে ক্রোধের পাশাপাশি উন্মাদনা। শ্যামা ভাবলো হয়তো স্বপ্ন দেখছে। এই তো একটু আগে আম্মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আম্মার গায়ের গন্ধ অনুভব করতে পারছিল শ্যামা। এখন কোথায় গেল আম্মা? ও এখন চোখের সামনে যা দেখছে সেটা কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন? শ্যামা চোখ খিসে বন্ধ করে নেয়, আবারও খোলে। সামনের কোনো কিছুই তো পরিবর্তন হয়নি, তার মানে সব সত্যি।
শ্যামা কোনো দুঃস্বপ্ন দেখছে না। শ্যামার দুর্বল হৃদয় কেঁপে ওঠে। কাপা কাপা গলায় শ্যামা বলে, কি কইতেছো দাদি? বিয়া মানে? কার কার বিয়া? কাকুরি বুড়ি কটমট করে শ্যামার চুলগুলো আরো শক্ত করে ধরে শ্যামাকে বিছানায় ছুঁড়ে মারে। দুর্বল শরীর নিয়ে কুকিয়ে বিছানায় ছিটকে পড়ে শ্যামা। বুড়ির দাঁত পিষে বলে ওঠে, তোর বিয়া এই মুহূর্তে বিয়া হইব তোর। মুখ দিয়া যদি একটা পেশাল বাইর করিস তাহলে তো আমরা থাইকা খারাপ কেউ হইব না কইয়া দিলাম। বেইসা দিছি তোরে আমরা, শুনছস? কড়া দামে তোর মতো কালি অপাইয়া বেইসে দিছি। মকলেস বাইরে যা, তুই সব কিছু তৈয়ার কর, আমি হেরে শাড়ি পইয়া লইয়া আইতাছি। মোকলেস চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শ্যামা করুণ স্বরে ডাকে, আব্বা, আব্বা, দাদি কি কইতাছে আব্বা? আমারে বেচ্চা দিছে মানে? আমি আমি আম্মার কাছে যাবো আব্বা। আমার আম্মারে ডাইকা দাও তুমি। আমি এই বিয়া করবো না। কার লগে বিয়া দিবা তুমি? দাদি আমারে কার লগে বিয়া দিব? কার কাছে তোমরা আমারে বেচ্চা দিছো? আমি আম্মার কাছে যাবো আব্বা। বলতে বলতে কয়েক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল শ্যামার গালবে। শ্যামার করুণ কণ্ঠ পিতৃ স্নেহ জাগল না মোকলেসের মাঝে। তিনি দাঁত কিরমির করে কাকুরি বুড়িকে উদ্দেশ্য করে বললেন, আম্মা, বাইন্দা রাখো ওই মায়ের মুখ। বাইরে যেন ওই মায়ের আওয়াজ একটা না যায়। জাফর ব্যাপারে বইসা আছে বাইরে, অপেক্ষা করতেছে। যা করার তাড়াতাড়ি করো, আন্ধার হইছে। এই আন্ধারের মধ্যেই আমার ঘরের আন্ধারে বিদায় করবো আইস। জাফর ব্যাপারীর নাম শুনে শ্যামার বুকটা ছ্যাদ করে ওঠে। মস্তিষ্ক জানান দেয় বিপদ সংকেত সম্পর্কে। শ্যামা কোনো রকমে বিছানায় ভর করে উঠে বসে। মোকলেস পা বাড়াতেই আবারও করুণ চোখে চেয়ে শ্যামা বলে, এই লাইগা আমার সকাল থেকে এত যত্ন করলা আব্বা? বেচ্চা দেওয়ানের লাইগা? আমার জ্বরের ঔষধ আইনা দিলা বেচ্চা দেওয়ানের লাইগা? তুমি তো আমার আব্বা। দয়া করো আব্বা, আমারে ডাইকা দাও। আম্মা শুনলে অনেক কষ্ট পাইবা আব্বা। আম্মা তোমারে কোনোদিন ক্ষমা করব না। ওই জাফর ব্যাপারী ভালো মানুষ না আব্বা। আম্মা সবসময় এর থেকে দূরে রাখতো আমারে। কাকুরি বুড়ি আবারও শ্যামার চুলগুলো নিজের হাতের মুঠোয় টেনে ধরেন। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে ওঠে শ্যামা। নিস্তেজ শরীর নিয়ে ছটফট করতেও পারে না। চোখ মুখ খিচে নেয় সে। মনে হচ্ছে এই যেন সব চুল ছিঁড়ে আসবে বুড়ির হাতের মুঠোয়। এদিকে শ্যামার ব্যথাকে তোয়াক্কা না করে বুড়ি হিসিয়ে বলে ওঠেন, জামাই হইব তোর জাফর ব্যাপারী, আর একটু পর জামাই হইব তোর। নিজে জামাইয়ের নামে এমন কথা কইতে নাই। চুপ কর, একদম চুপ কর। আইব না তোর আম্মা, আজকেও আইব না তোর কাছে। কেউ বাঁচাইব না তোরে। কি রে, তুই খাড়াই আসস কেন? যা বাইরে যা, শাড়ির পরা লইয়া আইতাছি আমি ওরে। বুড়ির কথায় মোকলেস দ্রুত উদ্যমে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে আসে। ভেজা শরীরে কাঁপুনি উঠেছে শ্যামার। জ্বর তীর করে বাড়ছে। আবারও অবচেতন হয়ে পড়েছে শ্যামা। কাছাকাছি যাওয়া যাচ্ছে না শরীরের তাপে। কাকুরি বুড়ি দাঁতের দাঁত চেপে শ্যামার শরীর থেকে ভেজা কাপড় খুলে একটা লাল রঙা তাঁতের শাড়ি পরিয়ে দেয়। শ্যামার হুঁশ নেই। পুরোপুরি হুঁশ নেই তা নয়। শ্যামা বিড়বিড় করে বারবার কিছু একটা বলছে। চোখ খুলতে পারছে না আর। অবশ হয়ে গেছে পুরো শরীর। বুড়ি শ্যামাকে কাপড় পরিয়ে বাইরে আসেন। জাফর ব্যাপারী সহ আরও 4-5 জন পেয়াদা এসেছে। মৌলভী সাহেব তাদের পাশে উঠানের এক কোণে একটা চেয়ারে গুটিয়ে বসে আছে। পাশেই দাঁড়িয়ে আছে মোকলেস। কাকুরি বুড়িকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে জাফর ব্যাপারী কুৎসিতভাবে গা দুলিয়ে হাসেন। উঠে দাঁড়ান চেয়ার ছেড়ে। লুঙ্গির এক কোণা এক হাতে উঁচিয়ে বলেন, শাড়ি পরেছেন আমার বউরে? কই দেখি আমার বউটারে কেমন লাগতেছে, একটু দেখাই। পা বাড়াতেই বাদ সাধেন মৌলভী সাহেব। তিনি গলা নামিয়ে নিচু স্বরে বলেন, বিয়া তো হইবই ব্যাপারী সাহেব। বিয়ার আগে মায়াডার কাছে না গেলেই কি নয়? বাড়ানো পা আটকে যায় জাফর ব্যাপারী। তিনি চকিতে পেছন ফিরে তাকান। মৌলভী সাহেব মাথা নিচু করে আছেন। গ্রামের মসজিদের ইমামতি করেন তিনি। স্বভাবে ইসলামী গোড়াপন্থী, বড্ড ভালো মানুষ। শ্যামাকে হাতে গোনা কয়েকবার দেখেছেন তিনি। শ্যামার মতো তার নিজেরও একটা মেয়ে ছিল। বেঁচে থাকলে এতদিন হয়তো শ্যামার বয়সী হতো।
বেঁচে থাকলে বেঁচে নেই। অল্প বয়সে কয়েকগুলো অজানা নরপশুর শিকারের থাবা বসিয়েছিল মেয়েটার নিষ্পাপ শরীরের উপর। ওর নাম ছিল আলমিনা। তখন বয়স কতই বা হবে, এই 12 কি 13। ওর ওই ক্ষুদে শরীরে দাগ বসেছিল একাধিক কালো হাতে। যে দাগের তোপ সামলাতে পারেনি সেই ক্ষুদ্র ফুলের মতো দেহটা, সকালেই ঝরে পড়ে সেই ফুল। সেই স্নিগ্ধ ফুলটাকে ধ্বংস করা পাপীদের শাস্তি হলো কই? তাদের তো খুঁজেই পাওয়া যায়নি, শাস্তি হবে কার? আলমিনার মৃত্যুর পর শ্যামাকে যতবার দেখেছে, আলমিনার প্রতিচ্ছবি ততবার শ্যামার মাঝে খুঁজে পেয়েছেন মৌলভী সাহেব। আলমিনার পরিণতির সাথে শ্যামার জন্য অপেক্ষাকৃত পরিণতি কোনো অংশেই কম নয়। জাফর ব্যাপারী মোটেই ভালো মানুষ নয়, মানুষরূপী পশু তিনি। কিন্তু মৌলভী সাহেবের করণীয় কিছু নেই, তাকে জোর করে নিয়ে আসা হয়েছে বিয়ে পড়ানোর জন্য। গ্রামের মাতব্বর জাফর ব্যাপারী, তার কথার অবাধ্য হওয়া মানে ভালো কিছু হবে না মৌলভী সাহেবের সাথে। যেখানে শ্যামার বাবা নিজেই এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, সেখানে তার করার মতো কিছুই নেই। তিনি মাথা নত করে শুয়ে যাচ্ছেন সবটা। মৌলভী সাহেবের বাধায় বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করে না জাফর ব্যাপারী। ঘুরে এসে আবার চেয়ারের উপর পা তুলে বসলেন, মেকি হেসে বললেন, তা মৌলভী সাহেব, বিয়া পড়ানোটা শুরু কইরা দাও। আর তো তোর সইছে না, এই রাতের মধ্যে বাড়িও ফিরতে হইব। আবার তিনটা বউ রাইখা আইসি ঘরে, হেগো লগে তাগো নয়া সতীনের পরিচয় করায় দেওয়ান লাগবো না? তারপর আবার তো অনেক কাম আছে। আর দেরি করো না। কই গো মোকলেশ, মাইয়ারে বাইর করাও। মৌলভী সাহেব চোখ বন্ধ করে নিলেন। কাকুরি বুড়ি বারান্দা থেকে নামতে নামতে বললেন, বিয়া ঘরে পড়াও, ওই মাইয়া জ্বরের তপে জ্ঞান হারাইছে। বাইরে বাইরে করো, যাইব না হেরে। তাহলে আর কি, ঘরে যাও, মল ফিরিয়ে লইয়া আমিও যাই তোমাকে সাথে। দেখা আহি একবার, বিয়ার পরে না হয় আরো ভালো করে দেখমু। বলতে বলতে চেয়ার ছেড়ে আবারও উঠে দাঁড়ান তিনি। মৌলভী সাহেবের দিকে চোখ তাক করতেই তিনিও উঠে দাঁড়ান। মাথার টুপি খুলে পাঞ্জাবির পকেটে রাখেন। একটা পাপের সাক্ষী হতে যাচ্ছেন তিনি। মাথায় টুপি মানায় না, নিজেকে আল্লাহর বান্দা বলতেও লজ্জা লাগছে তার। চেয়েও কিছু করতে পারছে না। মনে মনে এক আল্লাহকে ডাকছেন তিনি। ভারী দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে তাকালেন তিনি। চোখ বন্ধ করে নীরবে নালিশ জানালেন উপরওয়ালার কাছে। এক পা এগোনোর আগেই দেউরির খিড়কিতে ধাক্কার শব্দ শোনা যায়। ফুলি গলা উঁচিয়ে ডাকছে, বুড়ি, ও দাদি, ও কাকা, খিড়কি খুইলা দাও। কাকি শ্যামার দায়িত্ব আমার কাছে দিয়া গেছে, আমারে থাকতে কইছে শ্যামার লগে। কাইল থাইকা শ্যামার অনেক জ্বর কাকা, আজ মনে হয় আবারও জ্বর আইছে। ওর কাছে যাইতে দাও আমারে। এই নিয়ে একের পর এক 3 বার বাড়ির বাইরে থেকে ডাকলো ফুলি। সন্ধ্যা থেকে 2 বার পায়চারি করেছে নিজের বাড়ি আর এই বাড়ি। 2 বার ডেকে গেছে ইতিমধ্যে। ভেতর থেকে কেউ সাড়া দেয়নি, আর না কেউ দরজা খুলে দিয়েছে। তবে এবার আটঘাট বেঁধে এসেছে ফুলি। এতবার ডাকার পরও যখন কেউ সাড়া দিচ্ছে না, এমনকি শ্যামাও না, এখন ফুলির চিত্ত নড়ে উঠেছে। ও বুঝতে পারছে ভেতরে কিছু না কিছু ঘটছে, নয়তো কেউ সাড়া দিবে না কেন? আবারও ফুলির ডাকে বাধা পাওয়ায় চরম বিরক্ত হয় জাফর ব্যাপারী। চোখ মুখ কুচকে মুখে গালি জাতীয় কিছু উচ্চারণ করেন তিনি। চোখ ঘুরিয়ে তার পেয়াদাগুলোকে ইশারা করতেই তারা ইশারা বুঝে তেড়ে যায় দেউরির দিকে। কাছাকাছি গিয়ে থেমে যায় তারা। দেউরির বাইরে একাধিক ব্যক্তির আওয়াজ শোনা যাচ্ছে। কয়েকটা পুরুষ কণ্ঠসহ মহিলা স্বরেরও গুজগুজানি শোনা যাচ্ছে। পেয়াদাগুলো থমকে দাঁড়ায়। ফুলির উচ্চস্বরে আশেপাশের লোকজন জেগে গেছে। অনেকে জমা হয়েছে দেউরির বাইরে। পেয়াদাগুলো খানিক ভীত হয়ে পেছন ফিরে তাকায় জাফর ব্যাপারীর দিকে। তার একটা আলাদা সম্মান আছে এই গ্রামে। যাই হোক, এই গ্রামের মাতব্বর তিনি। গ্রামের মানুষেরাই তাকে মাতব্বর বানিয়েছে। কোনো কুলস রচনা হলে তার জন্য অপেক্ষাকৃত খারাপ পরিস্থিতি তৈরি হবে। এদিকে ফুলিয়ে সেই তখন থেকে ডেকে যাচ্ছে। মৌলভী সাহেব যেন স্বস্তি পেলেন একটু। জাফর ব্যাপারীর মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে, ক্ষমতা হারানোর ভয়। তার মুখ পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন মৌলভী সাহেব। এই যাত্রায় যদি কোনোভাবে শ্যামা বেঁচে যায়, তাহলে তার চেয়ে খুশি হয়তো আর কেউ হবে না। জাফর ব্যাপারী ঢোক গেলেন। একবার মোকলেস আর কাকুরি বুড়িকে দেখে নেন।
এরা তো নিজেরাই তাদের মেয়ের বিয়ে দিতে রাজি আছে, তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাফর ব্যাপারীর চোখ দুটো আবারও চিকচিক করে উঠল। মোকলেসের কাছ থেকে তিনি টাকা পান অনেক, লাভ সমেত টাকার সংখ্যা দাঁড়িয়েছে 1 লাখের কাছাকাছি। এই টাকার বিনিময়ে তো তিনি শ্যামাকে বিয়ে করছেন। শ্যামাকে তার সাথে বিয়ে দিলে এই টাকা মওকুফ হয়ে যাবে। মোকলেস আর পরিশোধ করতে হবে না এই টাকা। যত যাই হোক, অনেক টাকার ব্যাপার। মোকলেস এখন গ্রামবাসীর সামনে পাল্টি খাবে না, এটা জানেন জাফর ব্যাপারী। মোকলেসের ভীত মুখ পানে চেয়ে যেন শক্তি সঞ্চয় হলো জাফর ব্যাপারীর মাঝে। তিনি পেয়াদারদের ইশারা দিলেন খিড়কি খুলে দেওয়ার জন্য। তার ইশারা পেতেই খিড়কি খুলে দেওয়া হলো। খিড়কি খুলতে হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢোকে ফুলি, সাথে সাথে কয়েকজন মহিলা আর পুরুষ। ভেতরে ঢুকেই আটকে ওঠে ফুলি। সামনে শ্যামার ঘরের বারান্দার সামনে লুঙ্গির এক কোছা উঠিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ফুলির দিকে তাকিয়ে আছে জাফর ব্যাপারী। ফুলির পাশে ব্যাপারীর কয়েকজন পেয়াদা। মৌলভী সাহেব মাথা নত করে দাঁড়িয়ে আছেন চেয়ারের পাশে। কাকুরি বুড়ি আর মুখলেসও চুপচাপ গিয়ে দাঁড়িয়ে আছেন। ফুলি চঞ্চল চোখে আশেপাশে তাকায়। শ্যামা কোথাও নেই। ফুলির তীক্ষ্ণ মস্তিষ্ক জানান দেয় বিপদের আশঙ্কা সম্পর্কে। সে বুঝতে পারে কি হতে চলেছে এখানে। ফুলি ঢোক গেলে চোখ ভরে আসছে ওর। দুপা পিছিয়ে যায় ফুলি। আকস্মাৎ পেছন ফিরে ছুট লাগায় সে। রাতের অন্ধকারে এলোমেলো পায়ে কোন দিকে ছুটে চলেছে সে নিজেও জানে না। ওর মাথায় একাধিক বিপদের হাতছানি সম্পর্কিত বার্তা ঘুরপাক খাচ্ছে। ফুলি চলে যেতেই গ্রামবাসীরা জাফর ব্যাপারীকে দেখে এগিয়ে আসে তার কাছে। একজন বয়োজ্যেষ্ঠ তাচ্ছিল্যমূলক বিনয় দেখিয়ে বলেন, জাফর ব্যাপারে যে তা এত রাইতে মোকলেস মিয়ার বাড়িতে কি করো? হ্যাঁ, তাও আবার খিড়কি লাগাইয়া, তাতে মৌলভীও আছে দেখতাছি।